জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকের ক্লাসে যাবার আগে আমি আমার পরিচয় উপস্থাপন করছি। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সহযোগী অধ্যাপক বাংলা, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের আলোচনায় যাব। দেখি আজকের আলোচ্য বিষয় কি এবং কিভাবে আমরা আলোচনা শুরু করব এ বিষয়ে উপস্থাপন করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা চরিত্রের ক্রমবিকাশ। তোমরা জানো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা একটি সক্রিয় চরিত্র। সমগ্র কাব্যগ্রন্থের মধ্যে কবি তার আপন মনের মাধুরী মিশিয়ে কবি মানুষের যথার্থ প্রতীক হিসেবে রাধা চরিত্রকে অঙ্কন করেছেন। কবিতার সমস্ত জ্ঞান, ধ্যান, ঐশ্বর্য এবং তৎকালীন সময়ের সমাজ প্রেক্ষাপটে শুধু একটি বালিকা হিসেবে নয়, বধূ হিসেবে, গ্রাম্য নারী হিসেবে বিচিত্র দিক, বিচিত্র বিষয় নিয়ে রাধিকার চরিত্র অঙ্কন করা হয়েছে। আমরা এই রাধিকার যে চরিত্রের ক্রমবিকাশ এ বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আলোচনায় প্রবেশের আগে আমরা দেখব এই আলোচনা থেকে আমরা কি ফল পাচ্ছি। আমাদের স্লাইডে একটু দেখে নিই আজকের শিখন ফল, সেখান থেকে কিভাবে আমরা অ্যাচিভ করব। শিখন ফলে আমরা লক্ষ্য করছি রাধার পূর্ণ পরিচয় সত্তা সম্পর্কে জানতে পারব, রাধা ও কৃষ্ণের প্রেমের বিচিত্র উপাখ্যান সম্পর্কে বুঝতে পারব, মানবিক ও সামাজিক জীবনের প্রতি রাধার যে নিষ্ঠা ও কর্তব্য সে সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারব। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজ জীবন সম্পর্কে অনুধাবন করতে পারব। রাধার জীবন যৌবনের সাথে কৃষ্ণ বরাই চরিত্রের সম্যক রূপ উপলব্ধি করতে পারব। মূলত এই বিষয়গুলো ছিল আমাদের শিখন ফল। সেখানে রাধার পূর্ণ পরিচয়, রাধা এবং কৃষ্ণের প্রেমের বিচিত্র রূপ, রাধার সামাজিক জীবনের যে কর্তব্য বা নিষ্ঠা এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজ জীবন, একই সাথে রাধা এবং কৃষ্ণের সাথে একটি চরিত্র বরাই, এই চরিত্রেরও পার্শ্বিক বা সম্যক রূপে আমরা ব্যাখ্যা করবার চেষ্টা করব। এই ছিল আমাদের শিখন ফল। আমরা আলোচনার মধ্যে প্রবেশ করব। আলোচনার প্রথমে আমরা আমাদের স্লাইডে দেখে নিই। আমরা রাধার পরিচয় উপস্থাপন করছি। দেখি রাধার পরিচয়ের মধ্যে কি বলা আছে। আমরা একটু পাঠ করে নিই। রাধাকে বিভিন্নভাবে ডাকা হয়, যেমন রাধিকা, রাহি, রাই। আমরা জানি রাধিকা গ্রাম্য একটি বালিকা। এই গ্রাম্য বালিকাদের বিভিন্নভাবে বিভিন্ন নামে অনেক সময় ডাকা হয়। প্রকৃত নাম অনেক সময় উজ্জ্বল থাকে। সেই হিসেবে রাধাকেও বিভিন্নভাবে ডাকা হয়েছে। কেউ রাধিকা বলছে, কেউ রাহি বলছে, কেউ রাই বলছে। রাধার বাবার নাম সাগর গোয়ালা, মাতার নাম পদুমা। রাধা বিবাহিতা, অর্থাৎ অভিমন্যু বা আইহুনের স্ত্রী। আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে দেখেছি রাধিকা একজনের ওয়াইফ, অর্থাৎ সে পরস্ত্রী। আইহন ঘোষ বা আয়ন ঘোষ বা অভিমন্যু বলা হয়, তার স্ত্রী হচ্ছে রাধিকা। রাধার জন্ম উত্তম গোপকুলে, মথুরার বৃন্দাবনে। মথুরার পাশেই বৃন্দাবন, বৃন্দাবনেই মূলত রাধার জন্ম হয়েছে। যদিও রাধা তার কৃষ্টি কালচার বা অন্যান্য কার্যক্রমের ক্ষেত্রে মথুরাতে বেড়ে ওঠে, কিন্তু জন্ম হয়েছে মূলত বৃন্দাবনে। রাধা লক্ষ্মীর অবতার, তোমরা জানো। রাধা পূর্বজন্মে লক্ষ্মী হিসেবে ছিলেন, আর কৃষ্ণ ছিলেন নারায়ণ বা বিষ্ণু রূপে। ফলে অবতার চরিত্রগুলো পরবর্তীতে মর্তে তাদেরকে গ্রাম্য বালক বালিকা এবং গ্রামের যে স্থূল ক্রিয়াকর্ম আছে সেসব বিষয় নিয়ে
মর্তের মানুষের সাথে রাধা এবং কৃষ্ণকে একীভূত করা হয়েছে এবং এই একীভূত রূপ নিয়ে যে প্রেমের ক্ষেত্রে, ভাবের ক্ষেত্রে, চেতনার ক্ষেত্রে মানব জীবনের যে পরিবর্তন এবং বিবর্তন হয় তার সম্যক কবি মানুষের সাথে এক করে রাধাকে রূপায়ণ করা হয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের জন্মখণ্ডে বলা হয়েছে কাহাঙ্গীর সম্ভোগ কারণে লক্ষ্মীকে বলিল দেবগণে, আল রাধা পৃথিবীতে কর অবতার, স্থির হও সকল সংসার। আল রাধা পৃথিবীতে কর অবতার, স্থির হও সকল সংসার। দেবগণ রাধিকাকে বলছে তুমি পৃথিবীতে যাও এবং আমাদের যে ধরিত্রী আছে, পৃথিবী আছে, এটাকে স্থির করো। অর্থাৎ রাধা বিনে পৃথিবীর সকল কিছুই যেন অস্থির এবং বিশৃঙ্খল একটা রূপে প্রতিভাসিত। দেবগণ রাধাকে ভালোবেসে আশীর্বাদ স্বরূপ কৃষ্ণের সম্ভোগের কারণে পৃথিবীতে পাঠিয়েছে। ফলে এখানে বোঝাই যাচ্ছে কৃষ্ণ তার কামনা বাসনার প্রতীক হিসেবে রাধাকে গ্রহণ করতে চায় এবং রাধিকা প্রথম দিকে না জানলেও পরবর্তীতে সে বুঝতে পেরেছে সে মূলত কৃষ্ণের সম্ভোগের কারণেই এই পৃথিবীতে তার আগমন এবং কৃষ্ণকে স্থির দেবার জন্য, ধরিত্রীকে রক্ষা করবার জন্য তার বিশেষ রূপ এবং খ্যাতি রয়েছে। এই রূপ এবং খ্যাতির নানা রকম ভাবে বৈচিত্র্যে রাধিকাকে উপস্থাপন করেছেন কবি। এটি ছিল মূলত রাধার পরিচয়। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা সক্রিয় প্রধান চরিত্র। আমরা কোন কোন ক্ষেত্রে রাধা বিশেষ ভূমিকা পালন করেছে আমরা তার একটু বিষয় দেখে নেই। বিশেষ করে কৃষ্ণের সাথে রাধিকার যে প্রেমের সম্পর্ক এবং এই প্রেম কতটা জীবনমুখী, কতটা জগৎমুখী এবং এই প্রেমের ভিতর দিয়ে রাধা এবং কৃষ্ণ আমাদের কী মেসেজ দিচ্ছে আমরা আমাদের স্লাইডে একটু দেখে নেই। আমরা লক্ষ্য করছি মধ্যযুগের যে বাংলা সাহিত্য, সেই সাহিত্যের অনুপুঙ্খ চিত্রিত পূর্ণাবয়ব চরিত্র রাধা। সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে রাধাকে একটা পূর্ণাবয়ব বা সমগ্র চরিত্ররূপে উপস্থাপন করা হয়েছে। তারপর লক্ষ্য করছি এই চরিত্রের প্রাচীন ও মধ্যযুগের কবি মানুষের প্রতীক। আমরা এর আগেও বললাম যে বরুচণ্ডী দাস তার মানস প্রতিমার সাক্ষ্য রেখেছেন রাধা চরিত্রের মাধ্যমে। তারপর আমরা দেখব যে রাধার শরীরে প্রাচীন কবি সংস্কারের মোড়ক। প্রাচীনকালে কবিরা কিভাবে কবিতা লিখতেন এবং তার মানস পুত্তলি দিয়ে কীভাবে বিভিন্ন চরিত্র গড়ে তুলতেন বা রূপায়ণ করতেন, রাধার মধ্যে সেই মোড়কের রূপায়ব আমরা লক্ষ্য করছি। এই মোড়কটি মূলত চিরমানবের রক্তস্পন্দিত দেহ বিগ্রহ মূর্ত হয়। এখানে বলা হচ্ছে চিরমানবের রক্তস্পন্দিত দেহ বিগ্রহ মূর্ত হয়। অর্থাৎ রাধার যে রূপ বা দেহ, এই দেহের মধ্যে যে মানবিক প্রকাশ বিকাশ রয়েছে, এই প্রকাশ এবং বিকাশ কতটা রক্তস্পন্দিত, অর্থাৎ দেহকেন্দ্রিক, হৃদয়কেন্দ্রিক, ভাবকেন্দ্রিক, অনুভবকেন্দ্রিক, বিভাবকেন্দ্রিক, এই বিষয়গুলো রাধা চরিত্রের মধ্যে স্পষ্ট করা হয়েছে। কবি বলছে এখানে রাধাকে কেন্দ্র করে কবির ভাষ্যে পাওয়া যায় তিন ভুবন জনমোহিনী, রতিরস কামদোহনী, শিরিষ কুসুম কুঁয়ালি, অদ্ভুত কনক পুত্তলি। এত চমৎকারভাবে রাধাকে উপস্থাপন করা হয়েছে। রাধার দেহের গঠন, অবয়ব, রূপ, রূপাবয়ব, রতি ইত্যাকার বিষয় নিয়ে রাধাকে ত্রিভুবন জনমোহিনী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। স্বর্গমর্ত পাতালব্যাপী তার যে রূপ, এই রূপের যে অনন্য প্রকাশ, সে প্রকাশ কবি মনের মাধুরী দিয়ে অঙ্কন করেছেন। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী স্লাইডে যাই, দেখি সেখানে কি বলার চেষ্টা করছি। সেখানে দেখছি প্রাকৃতজনের দেহবোধের প্রামাণ্য সূত্র। প্রাকৃতজন বলতে আমরা বুঝি যে অস্পৃশ্যজন, যারা সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, যারা সমাজের সাধারণ বৃত্তির মধ্যে যাদের বসবাস, কামার কুমার জেলে তাঁতি, এই শ্রেণীর গোপ তেলি, এইসব নিম্ন শ্রেণীর মানুষের মধ্যে যাদের সহাবস্থান, তাদেরকেই মূলত প্রাকৃতজন বলা হচ্ছে। এই প্রাকৃতজনের যে প্রেম, এই প্রেম সাধারণত স্থূল হয়, অশ্লীল হয়, অরুচিকর হয়।
এই অশ্লীল বা অরুচিকর এই প্রেমের মধ্যে সামাজিক জীবনে যে পরিবর্তন এবং সামাজিক জীবনের যে বিভিন্ন কালিমা লিপ্ত হয়, সেই কালিমাকে সাক্ষ্য রেখে প্রাকৃতিজনের গুঞ্জন, অবজ্ঞা, শ্লেষা ইত্যাদি রূপ আমরা লক্ষ্য করব। সেখানে আমরা দেখছি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা প্রাণোত্তাপে সঞ্জীবিতা। তারপর আমরা লক্ষ্য করছি তার যে কামনা বাসনা, আবেগ, দেবত্ব মহত্বে বিরল। রাধা চরিত্র সর্বকাব্যের একটি স্মরণীয় সম্পদ। অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে আবেগ, মোহ, ভালোবাসা, দেবত্ব, মহত্ব সব কিছু মিলেই সর্বস্ব ত্যাগের মাধ্যমে এটি একটি স্মরণীয় সম্পদ। তারপর আমরা সেখানে লক্ষ্য করছি যে কৃষ্ণ রাধার দেহের প্রতি অত্যন্ত অনুরক্ত এবং তার দেহের প্রতি সে ভোগলিপ্সায় ব্যাকুল, এবং এর জন্য সে যে অত্যাচার করে রাধাকে, সে অত্যাচার দিয়ে কাব্যের শুরু। তারপর ধীরে ধীরে কৃষ্ণ রাধার দেহকে স্পর্শ করে এবং এক পর্যায়ে সম্ভোগ করে। রাধা প্রথম দিকে তার এই দেহদানের প্রতি কৃষ্ণকে বিভিন্নভাবে অবজ্ঞা করেছে এবং দূরে থাকার চেষ্টা করেছে। অনিচ্ছায় দেহদান করে এবং কৃষ্ণের প্রতি পরবর্তীতে তার প্রেম জন্মে। দেহের সোপান বেয়েই মূলত এই প্রেমের নাগাল পাওয়া যায়। আমরা এখানে একটু বলার চেষ্টা করি যে রাধিকা গ্রাম্য বালিকা হিসেবে প্রথম দিকে কৃষ্ণকে অ্যাভয়েড করার চেষ্টা করে, কৃষ্ণকে বোঝানোর চেষ্টা করে সে একজনের আয়ন ঘোষের স্ত্রী, তার হাজব্যান্ডের সমাজ সংসারে বিশেষ যশ আছে, ফলে তোমার পক্ষে আমার সাথে এরকম ব্যবহার অনুচিত। এবং রাধা বিভিন্নভাবে তাকে থ্রেট পর্যন্ত করেছে, অসভ্য, স্থূল হিসেবে কৃষ্ণকে বারবার সে আঘাত করেছে। কিন্তু পরবর্তীতে কৃষ্ণর যে বেহায়াপনা, কৃষ্ণ অসভ্য গ্রাম্য কৃষ্ণের যে স্থূল আচরণ, এতে রাধিকা ঠিক থাকতে পারেনি। পরবর্তীতে সে বাধ্য হয় তার কাছে দেহদান করতে, এবং এই দেহদানের পরেই রাধার মধ্যে এক ধরনের অনুশোচনা জন্মে এবং ভাবের উদ্রেক হয়। পরবর্তীতে সে প্রেমে স্বীকৃতি দেয়। মূলত দেহের প্রতি যে আকাঙ্ক্ষা বা সম্ভোগ প্রক্রিয়াকে ফলপ্রসূ করবার জন্য তার যে ব্যাকুলতা, এটিকে কেন্দ্র করেই এ কাব্যের কাহিনী সামনের দিকে অগ্রসর হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা রাধিকার রূপ বর্ণন একটু দেখে নিই। রাধিকার রূপের বর্ণনা দেওয়া হয়েছে এ কাব্যে। দেখি স্লাইডে আমরা কিভাবে উপস্থাপন করছি একটু দেখে নিই। কাব্যের সূচনায় 11 বছরের বালিকা রাধা একেবারেই লৌকিক গ্রাম্য চরিত্র। 11 বছরেই ব্যক্তিত্বে, আত্মস্বাতন্ত্র্যে রাধা অনন্যা। আমাদের সমাজ ব্যবস্থায় 11 বছর বলতে নাবালিকা, অনেক ক্ষেত্রেই নাবালিকা। সাধারণ বুঝপত্র তার মধ্যে খুব কমই দেখা যায়। কিন্তু বরুচণ্ডী দাস তার কাব্যে রাধাকে 11 বছরের বালিকা হিসেবে নির্ণয় করলেও তার আত্মমর্যাদা এবং আত্মস্বাতন্ত্র্যে সে বেশ পরিপূর্ণ একটি বালিকা হিসেবে তাকে অঙ্কন করা হয়েছে। রাধার রতি জাগেনি, আরতির প্রশ্নই ওঠে না। রতি বলতে তার বাসনার ক্ষেত্রে যে আকাঙ্ক্ষা, তার দৈহিক কামনা বাসনাকে নিবৃত্ত করবার জন্য যে ভাবের উদ্রেক হবার কথা, সেটি খুব একটা দেখা যায়নি। উচ্ছল গ্রাম্য বালিকা, তার ভাবে সে গ্রাম্য পরিবেশে চলাচল করে। মথুরার পথে পথ হারালে বড়াই রাধার কাছে বিশেষ করে বড়াই রাধাকে হারিয়ে পথভ্রান্ত হয়ে যায়। রাধাকে কোনো ক্রমে সে খুঁজে পাচ্ছে না। তখন রাধাও বড়াইয়ের সান্নিধ্যে যাবার জন্য ব্যাকুল হচ্ছে, কিন্তু কেউ কাউকে খুঁজে পাচ্ছে না। এটি বৃন্দাবনে রাধাকে হারিয়ে ফেলে বড়াই। বড়াই তখন কৃষ্ণের কাছে রাধার কথা জিজ্ঞেস করে। কৃষ্ণ তখন রাধিকার মুখে শুনতে চায়, কৃষ্ণ তখন বড়াইয়ের মুখে শুনতে চায় যে রাধিকার রূপ কেমন, এবং সেই রূপের ভিত্তিতে কৃষ্ণ রাধিকার প্রতি আকুল হয়। তো কবির ভাষায় সেখানে রূপ বর্ণন করা হয়েছে এভাবে: কুজ্জুক দেখি তার আতি মনোহরে, অভিমান পা পাকা দারিম বিদরে,
মাজাখানি গুরুতর বিপুল নিতম্বে মত্ত রাজহংসজনী চলয়ে বিলম্বে। অর্থাৎ তার কুচ, তার নিতম্ব, তার দেহ, তার হাঁটা চলাফেরা ইত্যকার বিষয় শুনে কৃষ্ণ অস্থির হয় এবং বলতে গেলে রাধার প্রেমে পড়ে যায়। বড়াইকে সে বিভিন্নভাবে অনুরোধ করে রাধিকাকে দেখানোর জন্য, এবং বড়াই তাকে কথা দেয় সে রাধিকাকে দেখাবে বা সাক্ষাৎ করাবে এবং তাদের মধ্যে ভাবের আদান প্রদান হবে। সুতরাং আমরা লক্ষ্য করছি রাধিকার যে রূপ অত্যন্ত সম্মোহনী এবং দৃঢ় এবং মন আকর্ষণীয় একটি রূপ। এ রূপের কথা শুনে কৃষ্ণ ব্যাকুল হয়, আকুল হয় এবং বড়াইয়ের মাধ্যমে সে রাধিকার সুখ সংসর্গ লাভের প্রত্যাশা করে এবং পরবর্তীতে সে ফলপ্রসূ হয়। এটাই ছিল মূলত রাধিকার রূপ বর্ণন। কৃষ্ণের সাথে সাক্ষাতের পর রাধিকা প্রথম দিকে কৃষ্ণকে অবজ্ঞা করেছে। আমরা আমাদের স্লাইডে একটু দেখে নিই সেখানে কিভাবে রাধা অবজ্ঞা করে কৃষ্ণকে এবং প্রথম দিকে তার রূপটা কেমন ছিল এবং সেই দৃশ্যটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। স্লাইডে আমরা লক্ষ্য করছি দেশকালের প্রচ্ছদে রাধা চরিত্র অঙ্কিত। কৃষ্ণের চোখে রাধার যে রূপ ধরা পড়ে তা সৌন্দর্যের গাম্ভীর্যে মিশে লোভনীয় প্রতিবেশ সৃষ্টি করেছে। বড়াইয়ের মুখে কৃষ্ণ রাধার রূপ বর্ণনা শুনেই প্রণয়ের কর্পূর তাম্বুল পাঠায়। অতঃপর ধিক্ষার গুঞ্জনা আত্মমর্যাদা ঘোষণা করেছে রাধা। রাধা বড়াইকে বলে, এহা গুয়া পান তোমহে আপনাই খাহা, আপনাক চিহ্নিয়া কাণ্ঠের থান যাহা, এহা পুলি বড়াই চরে মাইল রোষে। বড়াই যখন কৃষ্ণের কাছে রাধিকার রূপের কথা প্রকাশ করেছে, ভাবের কথা প্রকাশ করেছে এবং কৃষ্ণ যে রাধিকার প্রতি দুর্বল এবং তার প্রেমের ক্ষেত্রে সে ভীষণ আগ্রহী, এই কথা বড়াই যখন রাধিকার কাছে বলে এবং বড়াইয়ের কাছে যে কর্পূর বা তাম্বুল পাঠায়, সে তাম্বুল দেখে বড়াইয়ের কথা শুনে রাধিকা উত্তেজিত হয়ে ওঠে এবং অবজ্ঞা প্রকাশ করে এবং বড়াইকে সে বলেছে, তুমি এই কর্পূর এবং তাম্বুল তুমিই পান করো এবং তুমিই কৃষ্ণের সাথে ভাবের চেষ্টা করো, এ ব্যাপারে আমাকে প্রণোদনা দেবার চেষ্টা করো না বা আমাকে বোঝানোর চেষ্টা করো না এভাবে। তাই সে কবিতার ভাষায় কবি এভাবে বর্ণনা করেছেন, এহা গুয়া পান তোমহে আপনি খাহা, আপনাক চিহ্নিয়া কাণ্ঠের থান যাহা, এহা বলি বড়াই চরে মাইল রসে। বড়াই ক্ষোভে দুঃখে রাধিকা ক্ষোভে দুঃখে বড়াইকে চর মেরেছে। এটি ছিল প্রথম দিকের রাধিকার অবজ্ঞা প্রকাশের একটি চিত্র বা দৃশ্য। রাধিকা কৃষ্ণের হাত থেকে বিভিন্নভাবে প্রথম দিকে রক্ষা করবার চেষ্টা করেছে। তার কারণ সে গ্রাম্য বালিকা হলেও সমাজের প্রতি, পরিবারের প্রতি, স্বামীর প্রতি যথেষ্ট কর্তব্যশীলা এবং নিষ্ঠার সাথে সে সব কিছু মোকাবেলা করেছে। গ্রাম্য গৃহবধূ বাজারে পসরা বিক্রি করে, স্বামীর দিকে শ্বশুর শাশুড়ি ননদিনী সবার প্রতি তার বিভিন্নভাবে লক্ষ্য রাখার প্রয়াস আমরা লক্ষ্য করি। এই ক্ষেত্রে কৃষ্ণের হাত থেকে সে বারবার নিজেকে রক্ষা করবার চেষ্টা করেছে। আমরা আমাদের স্লাইড একটু দেখে নিই কীভাবে সে চেষ্টা করে এবং আমরা তার রূপটা একটু দেখি যে সে কিভাবে নিজেকে মেলে ধরছে। বড়াইয়ের প্ররোচনায় কামাহত কৃষ্ণ রাধিকার পথ আটকায়। কৃষ্ণ এখানে বিভিন্ন কৌশল অবলম্বন করেছে। রাধিকাকে জোরপূর্বক ভোগ করবে, রাধিকার বিভিন্নভাবে বিভিন্ন ফাঁদে ফেলানোর চেষ্টা করেছে, যেটা বলা হচ্ছে আর কি, কৌশল অবলম্বন করেছে এবং কৌশলে জোর জুলুম পর্যন্ত করেছে। রাধা পসরা নিয়ে বাজারে যায়, কৃষ্ণের দান চাই, হয় অর্থ না হয় দেহ। কৃষ্ণের মূলত টার্গেটটাই ছিল তার দেহকে ভোগ করা, অর্থের চেয়ে দেহের প্রতি তার মূলত আগ্রহটা বেশি। একটা অসভ্য গ্রাম্য যুবকের সামনে রাধা সাহস এবং বর্ণিত দীপ্তির মতো জ্বলে ওঠে। কৃষ্ণ যতই বলশালী হোক, যতই ক্ষমতাধর হোক, রাধা কৃষ্ণকে জবাব দেওয়ার চেষ্টা করেছে এবং বর্ণিত দীপ্তির মতো সে কৃষ্ণের সাথে মোকাবেলা করেছে। কৃষ্ণ চরম ইন্দ্রিয় ক্ষুধায় রাধার অলিগলির সৌন্দর্য বর্ণনা করেছে। কৃষ্ণ রাধিকার সমস্ত শরীরের অলিগলি আছে সেটা সৌন্দর্য আকারে প্রকাশ করবার চেষ্টা করেছে। জবাবে রাধা বলেছে,
দেখিল পাকিল বল গাছের উপরে, আর তিল কাক তাক ভোঁকিতে না পারে। অর্থাৎ গাছে বেল পাকলে তাতে কাকের কি? কৃষ্ণকে স্যাটায়ার করা হয়েছে, নিরুৎসাহিত করা হয়েছে যে আমার এই দেহ, আমার এই রূপ লাবণ্যের প্রতি তোমার দৃষ্টি দিয়ে কোনো লাভ নেই। তখন আমি একজনের ওয়াইফ, আমার জীবন সংসার, আমার পরিবেশ প্রতিবেশ নিয়ে আমি ভালো আছি, ফলে আমাকে তুমি উত্ত্যক্ত করবার চেষ্টা করো না, এবং আমার সম্ভোগ প্রক্রিয়ার সাথে তোমার যে আকুতি, এর থেকে তুমি দূরে থাকার চেষ্টা করো। ফলে বিভিন্নভাবে কৌশলে, ক্ষোভে, দুঃখে, রাগে রাধিকা নিজেকে রক্ষা করবার চেষ্টা করেছে কৃষ্ণের হাত থেকে। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী স্লাইডে লক্ষ্য করি সেখানে রাধা তার আত্মধিক্কারকে কীভাবে প্রকাশ করেছে। আমরা লক্ষ্য করছি যে কামাতুর যে কৃষ্ণ, সেই কৃষ্ণের কামনার কাছে রাধার দেহ সমর্পণ। রাধা নিজেকে ধরে রাখতে পারেনি। তার বিদ্যা বুদ্ধি, তার সংরাগ সংহতি, এগুলোর স্বতঃস্ফূর্ত প্রকাশ না থাকলেও সে ভাবে, কামনায় এবং রাগে ক্ষোভে কৃষ্ণকে দূরে রাখার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। এক পর্যায়ে সে দেহ সমর্পণ করে। রাধা বাধ্য হয়ে দেহ সমর্পণ করেছে, কিন্তু আত্মসমর্পণ করেনি। কিন্তু আত্মিকভাবে নিজের যে সৌন্দর্য, নিজের যে অনুভূতি, এটিকে তিনি সমর্পণ করেননি, রাধা সমর্পণ করেনি। আত্মদানের পূর্বে কৃষ্ণকে প্রতিজ্ঞা করিয়েছে তার শারীরিক অবস্থার উপর আঘাত যেন না করা হয়। অর্থাৎ রাধিকা বুঝে ফেলছে যে কৃষ্ণ তাকে বিভিন্নভাবে কৌশলে আটকিয়ে সম্ভোগ করবে। এক পর্যায়ে বৃন্দাবনে পথ আটকে তাকে আক্রমণ করে এবং তার দেহকে লুটে নেবার চেষ্টা করে। অর্থাৎ তার বাসনাকে চরিতার্থ করবার জন্য তাকে আটকিয়ে রাখে। রাধা তখন দেহ সমর্পণ করেছে এবং কৃষ্ণকে বলেছে আমার দেহের উপর আঘাত করো না। কিন্তু ইতর কৃষ্ণ কোনোভাবেই রাধাকে ছেড়ে দেবে না, সে তাকে ভোগ করবেই। তখন শেষ পর্যন্ত নীরবে নিভৃতে অসহায় রাধা নিজেকে আত্মসমর্পণ করেছে কৃষ্ণের কাছে এবং কৃষ্ণের দিয়ে প্রতিজ্ঞা করিয়েছে যে তুমি যে আমাকে ভোগ করবে, আমার যেন শারীরিক অবস্থার কোনো পরিবর্তন না হয়, আমার শারীরিক অবস্থার জন্য কোনো আঘাত করানো হয়। বাইরের লোক, আমার স্বামী, ননদিনী, শাশুড়ি, এরা যেন আমাকে দেখে না বুঝে যে আমি তোমার সাথে সঙ্গে লিপ্ত বা আমি তোমার সাথে সংসর্গে নিজেকে বিসর্জন দিয়েছি। কাজে কৃষ্ণের কাছে সে বলার চেষ্টা করছে এভাবে, মাথার মুকুট কাহাঙ্গি ভাগি জুনি যায়, জোর হাত করি কাহ্ন বলো তোর পায়, ছিন্ডি জুনি যায় কাহাঙ্গি সাথে সরিহারে, আর নটনা করিও সব অলঙ্কারে। আমার মাথার মুকুট যেন না ভাঙে, আমার শরীরে যে অন্যান্য অলঙ্কার আছে সেটি যেন বিনষ্ট না হয়, আর দ্বিতীয়ত তুমি এমন কাজ করো না যেটি আমার শরীরে ক্ষতবিক্ষত এবং আমার শরীরে চিহ্ন থাকে। এই যে অসহায় রাধার আত্মসমর্পণ বা দেহ সমর্পণের মধ্যে কৃষ্ণের প্রতি আকুতি বা অনুরোধ বা কৃষ্ণকে বিভিন্নভাবে দূরে রাখার পরিচিত উপায়, নিজেকে সেভ করার বা নিজের মর্যাদাকে রক্ষা করবার জন্য তার যে অভিপ্রয়াস, এতে প্রমাণ করে রাধিকা তার ধীর চরিত্রের দিক থেকে অনেকটাই মানানসই। কিন্তু পরিবেশ, কৃষ্ণের একঘুঁয়েমি, ইত্রামি, অস্থূল বিভিন্ন কার্যক্রমের সাথে রাধা নিজেকে রক্ষা করতে পারেনি। ফলে প্রেমে মশগুল হয়েছে, দেহ এবং আত্মদানে পরবর্তীতে সে রাজি হয়েছে। প্রথম দিকে আমরা দেখি রাধার সাথে কৃষ্ণের একটা বাক্যগত কলহ হয় এবং ভাবগত একটা উচ্ছল গড়ে ওঠে। প্রথম দিকে বাক্যগত কলহ, পরবর্তীতে ভাবগত একটা উচ্ছ্বাস। পূর্বরাগ এবং অনুরাগ দুটি জিনিসের ভিতর যে অভিসার বা মিলন হয়েছে, এখানে নাট্যিক কিছু বিষয়ের মধ্যে আমরা রাধার পুরো সমগ্র শরীরের বা ভাবের বা হৃদয়ের স্বরূপ বিশ্লেষণ করলে এর রূপটা ধরা পড়ে। কাজে এখানে বাক্যগত কলহ আর থাকেনি, পরবর্তীতে ভাবগত একটা উচ্ছ্বাসে পরিবর্তন হয়ে কৃষ্ণমুখী রূপ বা কৃষ্ণমুখী বাসনাকে চরিতার্থ করবার জন্য সে অগ্রসর হচ্ছে। বিশেষ করে ভারখণ্ডে আমরা দেখছি রাধা বেশ অগ্রসর। সেখানে কৃষ্ণের সাথে তার
বাক্যগত কলহ হয়েছে এবং ভাবগত একটা ভাটা পড়ে। কলহ পর্যায়ক্রমে রসকলহ হয়ে ওঠে। রাগ, ক্ষোভ, দুঃখ, যন্ত্রণা সব কিছু ভুলে গিয়ে সুন্দর কৃষ্ণ, কাহাঙ্গীর সৌষ্ঠবপূর্ণ দেহ এবং তার বাসনার যে তীব্র আকাঙ্ক্ষা, ইত্যামির প্রতি আস্তে 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 একটা সৌন্দর্য চলে আসে। কৃষ্ণ আর অসুচি নয়, স্থূল নয়, কামদ নয়, আস্তে আস্তে রাধার সাধনার ধন হয়ে উঠছে এবং রাধায় আস্তে আস্তে কৃষ্ণের দিকে আগানোর চেষ্টা করছে। ফলে একটি রসকলহ হয়ে ওঠে। কৃষ্ণের প্রতি আর কোনো ভয় নেই, ক্রোধও নেই। ফলে এখন রাধা যে কোনোভাবে কৃষ্ণকে কাছে পেতে চায়, কৃষ্ণের সাথে সম্ভোগ প্রক্রিয়ায় মেতে উঠতে চায়। শাশুড়ি, ননদিনী, স্বামী সমস্ত কিছু ফাঁকি দিয়ে গোপনে নীরবে নিবৃত্তে কৃষ্ণকে রাধা কাছে পেতে চায়। আর কোনো কুণ্ঠা নেই। এই জন্য সে ভারখণ্ডে দধিভার বহন করিয়েছে কৃষ্ণকে দিয়ে। এবং কবি এভাবে বলছে যে আগে আগে বড়াই যাও, মাঝে যায় রাহি, পাছে ভার নোয়া যাও সুন্দর কাহাঙ্গি, তোর বলে ভার বহে রাধা বনমালী, আজি লাচক দিয়া তিনাঞ্জলি। বড়াই রাধাকে বলছে, হে রাধা, তোমার জন্য কৃষ্ণ সমস্ত কিছু বিসর্জন দিয়ে আজ দেখো ভার বয়ে নিয়ে যাচ্ছে। অর্থাৎ দধি ভার বহন করছে কৃষ্ণ রাধিকার হয়ে। যে কোনোভাবেই হোক আত্মবিসর্জন দিয়ে ব্যক্তিত্ব ভুলে স্থূল ক্রিয়াকর্মে কৃষ্ণ রাধাকে ভোগ করবেই এবং সেভাবে সে রাধার পিছে লেগেছে। ভারখণ্ডে, নৌকাখণ্ডে, ছত্রখণ্ডে, যমুনাখণ্ডে আমরা যদি লক্ষ্য করি কৃষ্ণের ব্যক্তিত্ব বলে কোনো কিছুই নেই। কামদ, স্থূল, সম্ভোগে বিশ্বাসী এবং রাধিকাকে জোরপূর্বক ভক্ষণ করা ইত্যকার বিষয়ে কৃষ্ণ মেতে ওঠে। পরবর্তীতে রাধিকা সমস্ত কিছু ভুলে গিয়ে তার রতিদান করে। রতিদানের ভিতর দিয়ে কৃষ্ণ এবং রাধিকার সম্পর্ক আরও তীব্রতর হয়ে ওঠে। কাজেই এখানে আমরা বাক্যগত কলহ থাকলেও ভাবগত উচ্ছ্বাসটা রীতিমতোভাবে রাধিকার জন্য সহায়ক হয়ে ওঠে। রাধাকে উৎসুকরূপে কৃষ্ণের প্রাপ্তি। এখন রাধিকা উচ্ছল হয়ে উঠছে এবং কৃষ্ণ তাকে সুন্দরভাবে কাছে পাচ্ছে এবং পাবে। এভাবে কাব্যের কাহিনীর সাথে রাধিকাকে বিভিন্ন রূপে রূপায়ণ করা হয়েছে। সেখানে আমরা লক্ষ্য করছি ছত্রখণ্ডে রাধার পাগ্রসহতা আরও স্পষ্ট। ছত্রখণ্ডে রৌদ্রে রাধিকা অস্থির, কৃষ্ণ তার মাথার উপর ছত্র ধারণ করছে এবং কৃষ্ণ মথুরাতে তাকে আগায় দেওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে। বৃন্দাবন খণ্ডে রাধিকা উৎসুকা রূপে কৃষ্ণের কাছে ধরা দেয়। এখানে রাধা নানা দেহভঙ্গিতে কৃষ্ণকে উত্তেজিত করেছে। এখন রাধিকাও চায় কৃষ্ণ কন্টিনিউয়াস তার সাথে থাকুক এবং তার দেহের প্রতি তার কামনা বাসনার উদ্রেক করুক। অন্য সখীদের থেকে আলাদা হয়ে কৃষ্ণ সম্ভোগ প্রত্যাশা করে। রাধিকা এখন আর অন্যান্য সখীদের সাথে থাকতে চায় না। সে কৃষ্ণের প্রেমে পূর্বরাগ অনুরাগের মধ্যে পূর্বরাগ হতে অনুরাগে সে প্রবেশ করেছে এবং কৃষ্ণের সমস্ত সঙ্গ প্রত্যাশা করে। এখন কৃষ্ণের প্রতি তার একটা অধিকার জন্ম নিয়েছে এবং নীরবে নিবৃত্তে সে কৃষ্ণকে ধরে রাখতে চায়। অধিকার যখনই প্রতিষ্ঠা হয় তখনই প্রেমিক তার সমগ্র সত্তায় নিজেকে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত। রাধিকা বুঝতে পেরেছে কৃষ্ণ তাকে ভালোবাসে এবং শুধু সম্ভোগের কারণেই হোক আর কামনা বাসনাকে চরিতার্থ করবার জন্যই হোক, রাধিকাও এখন কৃষ্ণের এই প্রেমের সাথে নিজেকে সম্পূর্ণভাবে বিসর্জন দিয়েছে। কবি এখানে বলেছে, কিবা না করিল অম্হে তোমার এক বচনে, আজে দিয়া তিলাঞ্জলি, নিজ পাতি না চাহিল তোমাক উপেক্ষিল, সহিল সানুনন্দ গালি। অর্থাৎ শাশুড়ি এবং ননদিনীর গালিকে উপেক্ষা করে, হাজব্যান্ডকে ভুলে সমস্ত প্রেম কৃষ্ণের প্রতি সমর্পণ করা হয়েছে। এখন কৃষ্ণ বিনে রাধিকার আর জগৎ সংসারে কোনো কিছু নাই, এমন একটা মোহে ভাবে সে অগ্রসর হয়েছে। রাধার কৃষ্ণার্থী অনাবৃত ও অকুণ্ঠিত আমরা আমাদের স্লাইডে লক্ষ্য করছি যে রাধিকা কতটা সাহসিনী হয়ে উঠেছে তার ভাবে, তার উৎকণ্ঠায়, তার চেতনায়, তার বিভাবে
সে এখন অনেকটাই কৃষ্ণের প্রেমে মশগুল। কৃষ্ণ ছাড়া সে আর কোনো কিছু লক্ষ্য করছে না। কালীয় দমনখণ্ডে রাধার যে কৃষ্ণার্থী সর্বসমক্ষে সে সেটা প্রকাশ করে। কালীদহে যখন সে নিমজ্জিত, রাধা তখন কেঁদে অস্থির হয়ে উঠছে। রাধা অনাবৃত অকুণ্ঠিত রূপে কৃষ্ণকে কাছে পেতে চায় এবং কৃষ্ণ প্রেমে রাধা এখন একাকার। রাধা বুঝতে পেরেছে আমি কলঙ্কিনী হয়ে গিয়েছি। সুখ, স্বর্গ, সঙ্গ এগুলো থেকে সে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে, একাকিত্ব হয়ে কৃষ্ণের সাথে সমস্ত ধ্যান, জ্ঞান, প্রেম, আরাধনা কৃষ্ণের প্রতি সে অগ্রসর হয়েছে এবং কৃষ্ণকেন্দ্রিক তার সমস্ত তপস্যা আরাধনা শুরু হয়ে গেছে। প্রেমকে সে পাথেয় করে, কৃষ্ণকে সে অবলম্বন করে তার যাত্রা সামনের দিকে অগ্রসর হচ্ছে। কবি এখানে বলেছে যে কভু না লঙ্ঘিবার তোমার বচন, উঠু উঠু জল হইতে নন্দের নন্দন, কি করিব ধন জন জীবন ঘরে, কান্ন তোমা বিনি সব নিফল মরে। এখন কালীয় দমনখণ্ডে আমরা লক্ষ্য করছি যখন কালীয় তাকে দংশন করেছে, তখন রাধিকা অনুশোচনায় কৃষ্ণকে বলছে আমার ধন জীবন যৌবন সব বৃথা, তুমি যদি না জাগো, তুমি যদি সুস্থ না হও, তাহলে আমি কিভাবে বেঁচে থাকবো, আমি কিভাবে নিজেকে রক্ষা করব। কাজেই আমার আর কোনো কথা নেই, আমি আর তোমাকে কোনো ব্যথা দেব না, তোমার কথার বাধ্য হয়ে চলাফেরা করব, তুমি ওঠো এবং তুমি নিজেকে স্বরূপে প্রকাশ করো। এবং বলছে কাহ্ন তুম্ভা বিনি সব নিফল মরে, তুমি ছাড়া আমার আর কোনো কিছুই নেই। এই যে রাধার অনুশোচনার বিপরীতমুখী মনোভাব, প্রথম দিকে তার কথা কাটাকাটি, ঝগড়া, বাক্য কলহ, পরবর্তী দেখেছি তার জীবন যৌবন সব আত্মসমর্পণ এবং দেহ সমর্পণের মধ্য দিয়েই একের পর এক কৃষ্ণের অনুরক্তি, কৃষ্ণের ভাবক্তি, কৃষ্ণের আরাধনায় সে নিমজ্জিত। রাধার যে অনুশোচনা এবং বিপরীতমুখী মনোভাব, আমরা এ সম্পর্কে একটু আমাদের স্লাইডে দেখার চেষ্টা করি যে সে কীভাবে অনুশোচনা প্রকাশ করেছে এবং বিপরীতমুখী মনোভাব কীভাবে প্রদর্শন করেছে। যমুনাখণ্ডে রাধার মনোভাব বিপরীতমুখী, তবে সেখানেও জল আনতে গিয়ে সে কৃষ্ণের দিকে বারবার আর চোখে চেয়েছে। হারখণ্ডে কৃষ্ণের বিরুদ্ধে হার চুরির অভিযোগ এবং কৃষ্ণ চরিত্রহীন, স্থূল, এই ব্যাপারে যশোদার কাছে অভিযোগও করা হয়েছে। চতুর্দশী কিশোরীর মনে চৈতন্যের উদয় হয়েছে। সে এখন বুঝতে পেরেছে যে আমি কি করি, কৃষ্ণকে ছাড়তেও পারি না, আবার কৃষ্ণের প্রেমের যে এত মধুর আকুতি, এটি আমাকে বারবার উদ্বেলিত করে। আবার সংসার আছে, সমাজ আছে, আমার স্বামী আছে, ননদনী আছে, এরাই বা কী ভাববে। কখনো কখনো সে দোলাচল একটা মনোবৃত্তির ভিতর দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করেছে, কিন্তু কৃষ্ণকে সেধে নিয়েই, কৃষ্ণের সাথে ভাবের সমর্পণ করেই। বহু যুগ সংস্কারের গ্রাম্য নারীর যে নিষ্ঠাবোধ, আপনাকে আপনার কাঠগড়ায় দাঁড়ানোর যে মনস্তাত্ত্বিক প্রয়োগ ও প্রেমের নাটকে যে উত্থান পতন, এখানে প্রেমেরই লক্ষণ প্রকাশ করে মূলত। বানখণ্ডে আমরা লক্ষ্য করছি কৃষ্ণের মদনবানে রাধার উপর পতিত হয়। কৃষ্ণ যখন দেখেছে রাধার মধ্যে দোলাচল কিছু মনোবৃত্তি আছে, সে সম্পূর্ণরূপে আমার কাছে ধরা দিচ্ছে না, বা ধরা দিলেও তার সন্দেহ আছে, এই সন্দেহকে কেন্দ্র করে সে অগ্রসর হবার চেষ্টা করেছে এবং রাধিকাকে সম্পূর্ণরূপে ভোগ করবার জন্য বাণ নিক্ষেপ করেছে। বাণ নিক্ষেপ করার পর রাধিকা ক্রমেই দুর্বল হয়েছে এবং উৎসাহত হয়েছে। কবি এখানে স্বাভাবিকতার স্থলে একটু অপ্রাকৃতের আশ্রয় নিয়েছেন। এই অপ্রাকৃতের আশ্রয় এটিও কৃষ্ণ চরিত্রের এক ধরনের জোরালো এবং শক্তি প্রদর্শনের মনোভাব। এটি করার পর রাধা সম্পূর্ণরূপে কৃষ্ণ প্রেমে এখন মশগুল। তার মধ্যে বিরহ এসছে, আর কৃষ্ণের যে বাঁশির সুর, এই সুর তাকে ব্যাকুল করেছে। ফলে আমরা আমাদের স্লাইডে একটু দেখে নিই যে বাঁশির সুর এবং বিরহের জ্বালায় রাধার স্বরূপটা কেমন হয়েছে, একটু দেখে আসার চেষ্টা করি। বানখণ্ডে রাধা প্রেমবদ্ধ পাথরে আহত হয়ে বংশী ও বিরহখণ্ডের উপর আশ্রে পড়েছে। বানখণ্ডে রাধার যে রূপ দেখি, সেটি বিরহখণ্ডে এসে সে আশ্রে পড়েছে, বংশীখণ্ডে ব্যাকুল হয়েছে। বাঁশি বেজে উঠলে শুধু গোকুলে নয়, এটা যমুনা তীরে রাধার মনোমাঝেও।
বাঁশির সুর রাধাকে ব্যাকুল করে এবং কৃষ্ণের প্রতি অনুরাগ সৃষ্টি করে। কবির পদ্মে উল্লেখ, কেনা বাঁশি বায়ে বড়াই, কালিনী সেনা কুঞ্জনা, দাসী হওয়া তার পায়ে নিশি বাপনা। কেনা বাঁশি বায়ে বড়াই সেনা কুঞ্জনা, দাসী হওয়া তার পায়ে নিশি বাপনা। আর রাধার কোনো অভিযোগ নেই, অনুযোগ নেই, এখন দাসী হয়ে সে তার সাথে মিশে থাকতে চায়। সমগ্র আরাধনা সাধনা কৃষ্ণকেন্দ্রিক। রাধার চরিত্রের এই যে উত্থান এবং পতন, রাধার চরিত্রের প্রথম দিকের যে রূপ এবং শেষ দিকের যে রূপ, এ সম্পর্কে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় একটি মন্তব্য করেছেন। আমরা মন্তব্যটা একটু দেখে আসি আমাদের স্লাইডে। রাধার প্রথম দিকের যে পরিচয় আমাদের মনে প্রধান হয়ে উঠেছে তা এক কলহপরায়ণা, কথা কাটাকাটিতে পটু, একগুয়ে গ্রাম্য নারী। শেষের দিকে অবশ্য প্রেমের অনুভূতি ও বিরহের অন্তর্দাহে তার প্রকৃতির সম্পূর্ণ রূপান্তর ঘটিয়াছে, যে বিরহ সন্তপ্তা প্রেমের জন্য সর্বস্ব ত্যাগে প্রস্তুত আদর্শ প্রণয়িনীতে পরিণত হইয়াছে। একটা আদর্শ প্রণয়িনীতে সে পরিণত হয়েছে। এই যে প্রণয়িনী রূপ, এই যে তার পরবর্তীতে আদর্শ রূপে ধরা দেওয়া, এটি রাধার প্রেমেরই বিশিষ্ট লক্ষণ। রাধা চরিত্রের আমূল পরিবর্তন বরুচণ্ডীদাসের চরিত্রাঙ্কনের অদ্ভুত শক্তির পরিচয় দেয়। ফলে রাধার যে পরিচয়, রাধার যে প্রেমের উত্থান পতন, এটা প্রেমকে কেন্দ্র করেই শাশ্বত হয়েছে। প্রথম দিকের কথা কাটাকাটি, ঝগড়া, এগুলোতে তিনি পটু, এটা ঠিক, কিন্তু কৃষ্ণের প্রেমের আঙ্গিকে পরবর্তী যখন সে রতিদান করে এবং আত্মসর্বস্বরূপে নিজেকে সমর্পণ করে, তখন রাধা সম্পূর্ণ নির্মোহ এবং নির্মুক্তিতে কৃষ্ণের কাছে ধরা দেয়। এটি ছিল আমাদের মূলত আলোচনা, যে একটি গ্রাম্য কিশোরীর যে প্রেম, এই প্রেমের মধ্যে যে পরিবর্তন, ভাবের যে বিকাশ, এই বিকাশকে কেন্দ্র করেই একটা গ্রাম্য নারীর, গ্রাম্য বালিকার, গ্রাম্য বধূর যে মনন মেধার স্বাক্ষর, সেটা জীবন, যৌবন, দেহ, কামনা, বাসনা, আবেগ, অনুভূতি সব কিছু নিয়েই তার বিশ্বাসকে প্রথিত করেই কবি বিচিত্রভাবে রাধিকাকে অঙ্কন করেছেন। পুরো কাব্য জুড়ে রাধিকার স্বতঃস্ফূর্ত ভূমিকা রয়েছে। পাশাপাশি বড়াই এবং কৃষ্ণ তার সাথে বিচিত্রভাবে ক্রিয়াকর্মে মেতে উঠেছে। এটাই ছিল মূলত আমাদের আলোচনা। আমরা আলোচনার নির্যাস রূপটা একটু দেখে নিই। প্রিয় শিক্ষার্থী, আমাদের স্লাইডে দেখে আমরা সেখানে কি বলছি। প্রথম দিকে অশিক্ষিত গ্রাম্য বালিকা রাধা, কৃষ্ণপ্রেমের সাথে বুঝপত্র তার তেমন নেই। তারপর লক্ষ্য করছি কৃষ্ণকে অপদস্থ করবার ফিকির খোঁজে, খুঁটিনাটি বিষয় নিয়ে কৃষ্ণের সাথে কলহে সে মেতে ওঠে। তারপর লক্ষ্য করছি আমরা রাধার যে প্রেম, এ প্রেম বাঁধনহারা। শেষের দিকে কেঁদে কেঁদে রাধা সারা, রাধার হৃদয় সমুদ্র উত্তাল ঝড় হয়ে যায়। একদিন যে বালিকার দুঃসুখে অসামাজিক প্রেমের বিরুদ্ধে অগ্নি ছিল, আজ সেই প্রেমের জন্যই দুঃসুখ তার জলে ভরভর, সমস্ত হৃদয়ে শ্রাবণ। মূলত যে মানবিক বৃত্তি প্রেম, এই প্রেম মধ্যযুগের সীমাবদ্ধ ক্ষেত্রেই শুধু নয়, আধুনিক সার্থক চরিত্রের দত্তক হিসেবেও রাধা চরিত্র বেশ মানানসই। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের আলোচনার নির্যাস রূপ প্রকাশ করেছি। আমরা আজকে মূল্যায়ন করব। আমার যে আলোচনা এবং তোমাদের যে শিক্ষণীয় বিষয়, দুটোকে মিলে আমরা মূল্যায়ন পর্বে এসছি। কিছু প্রশ্ন নিয়ে আমরা তোমাদের সামনে উপস্থিত, আমার সাথে থাকার চেষ্টা করো। প্রথম প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শুরুতে রাধার বয়স কত? 11 বছরের বিবাহিতা স্ত্রী। ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন, কার সাথে রাধার বিয়ে হয়? উত্তর, দৈব নির্দেশে বালিকা বয়সে নপুংসক অভিমন্যু বা আয়ন বা আয়ন ঘোষের সাথে রাধার বিয়ে হয়। ধন্যবাদ। তৃতীয় প্রশ্ন, বৃন্দাবন কোথায়? উত্তর, গোকুল ছাড়িয়ে মনুষ্য বসতহীন নির্জন বন হচ্ছে বৃন্দাবন বা মথুরাতেই অবস্থিত। ধন্যবাদ। চতুর্থ প্রশ্ন, যশোদার কাছে কৃষ্ণের বিরুদ্ধে রাধা কি নালিশ করেছিল? উত্তর, কৃষ্ণ রাধার হার লুকিয়ে রেখেছে, এই অভিযোগের সাথে কৃষ্ণের কুচরিত্রের কথা বলেছে। ধন্যবাদ। এটি ছিল আমাদের মূল্যায়ন। এই মূল্যায়নের প্রেক্ষিতে আমরা বাড়ির জন্য কিছু কাজ দিয়েছি, তোমরা দেখো, বাড়িতে বসে এই প্রশ্নগুলো নিজের মতো করে প্রস্তুত করে নেবে। 1 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কৃষ্ণ আছে, কীর্তন নেই, আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মানবিক রসমুখ্য, আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অবলম্বনে বড়াইয়ের চরিত্র আলোচনা করো।
4 নম্বর প্রশ্ন, প্রকৃতি কেন রাধার কাছে বিষাক্ত মনে হয়েছে ব্যাখ্যা করো। এই 4টি প্রশ্ন তোমার বাড়িতে প্রস্তুত করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী, আমার আলোচনাকে ফলপ্রসূ করবার জন্য চেষ্টা করেছি, কিছু সহায়ক গ্রন্থের আশ্রয় নিয়েছি এবং তোমরাও এই সহায়ক গ্রন্থের আশ্রয় নিয়ে নিজেকে বাড়িতে বিভিন্নভাবে তৈরি করবে এবং পড়াশোনায় মনোনিবেশ করবে। আমি সহায়ক গ্রন্থগুলোর বিবরণ পাঠ করছি, আমি স্লাইডে তোমরা আমার সাথে থাকার চেষ্টা করো। 1 নম্বর আমি যে গ্রন্থের কথা বলেছি সেটি শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, বাংলা সাহিত্যের বিকাশের ধারা। 2 নম্বর শম্ভুনাথ মুখোপাধ্যায়, মধ্যযুগের বাংলা কাব্যে নারী চরিত্র। 3 নম্বর নীলিমা ইব্রাহিম, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যপাঠের ভূমিকা। 4 নম্বর তারাপদ মুখোপাধ্যায়, চর্যাগীতি, শ্রীকৃষ্ণ কীর্তন, ওল্ড বেঙ্গলি টেক্সট। 5 নম্বর দেখো শঙ্করী প্রসাদ বসু, মধ্যযুগের কবি ও কাব্য, চণ্ডীদাস ও বিদ্যাপতি। 5টি সহায়ক গ্রন্থ। এই গ্রন্থের প্রশ্রয়ে এবং পাঠদানের মাধ্যমে তোমাদের বক্তব্য আমি রেডি করেছি এবং সেই আলোকেই তোমাদের কাছে বক্তব্য উপস্থাপন করেছি। আমরা আশা করব আরও ডিটেলস তোমরা এই পুস্তকের সহায়তা নিয়ে আমার বক্তব্যকে পাথেয় হিসেবে গ্রহণ করে তোমাদের যে অর্জিত জ্ঞান, এই জ্ঞানকে কাজে লাগিয়ে বাড়িতে নীরবে নিভৃতে নিজেকে তৈরি করবে এবং পড়াশোনার মধ্যে নিজেকে নিয়োজিত রাখবে। পরিশেষে আজকের বক্তব্য আমি এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আমার সাথে তোমাদের থাকার জন্য আহ্বান জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।